সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আগাম ফাগুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট। আজ আলোচনার বিষয় বিএনপি, জামাত ও অন্যান্য। বিএনপি, জামাত ও অন্যান্য এই আলোচনাটিতে আমরা যখন যাব তখন আমরা খুব স্বভাবতই বুঝতে পারছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা কি সেটি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচনের জন্য কথা বলছেন, নির্বাচন চাচ্ছে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল তাদের ভিন্ন মত রয়েছে। এই মতগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আশা করছি। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, এই যে আলোচনাটি বলছিলাম বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, সেখানে আপনারা 8ই আগস্টের পর থেকে, বিশেষত 5ই আগস্টের পর থেকেই, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আপনারা নির্বাচনের কথা বলছেন। একটি রাজনৈতিক দল হিসাবে খুব স্বভাবতই আপনারা নির্বাচনের কথা বলবেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তাদের ভিন্ন মত রয়েছে। যেমন যদি আমি জামাত ইসলামীর কথা বলি, তারা বলছে যে সংস্কার না করে নির্বাচন করলে তাহলে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানে যে স্পিরিট ছিল তার সঙ্গে প্রতারণা করা হবে। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আপনি জানেন যে বাংলাদেশে বিএনপি একটা বিশাল বড় সংগঠন। তো বিএনপি এর আগেও বিএনপির ইতিহাসে অনেকবার দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছেন। তো বিএনপি যখন দেশ পরিচালনা করেন তখন বিএনপির এই অভিজ্ঞতা থেকে বিএনপি এখনও যখন তাকিয়ে দেখেন, বিএনপি মনে করেন যে বিএনপি আবারও নির্বাচন দিলে, বিএনপি অ্যাটেন্ড করলে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পাবেন জনগণের ভোটে। কিন্তু যে দলগুলো নির্বাচন করলে ভোট পাওয়ার সুবিধা এখনও পুরোপুরি পাবেন না, এবং তারা মনে করেন যে বিএনপি তো একটা অন্য দল, অন্য সংগঠনের কাছে ক্ষমতা বা পরিচালনা চলে গেলে তো তখন আমি আর ফ্যাসিলিটিসটা পাবো না, তার চেয়ে বরং যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা থাকলে আমার সুবিধা, আমি কাজ করে সুবিধা পাচ্ছি, কারণ পক্ষান্তরে আমি তাদের চালিত করতে পারছি। এই যে চালিত করতে পারছে, এটি একটু স্পেসিফিক করবেন। বিএনপির এক নেতার পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে জামাতের লোক বসানো হয়েছে। এই তো বলেছেই তো আপনি, আমিও তাই বলছি। আপনার ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে জামাতের একটা আলাদা সম্পর্ক হয়েছে যেভাবেই হোক, কারণ যে ছেলেগুলো আজকে ইন্টারিম গভর্নমেন্টের যে সামনে আসছে, যে আমরা আন্দোলন করেছি, আগে এক সময় ছাত্রলীগ হয়ে তারা কাজ করেছে, ছাত্রলীগ হয়ে ভিতরের কথা শুনেছে, জামাত নিজেই স্বীকার করেছে, শিবির নিজে স্বীকার করেছে, হ্যাঁ আমরা শিবির হয়ে, আমরা ছাত্রলীগের হয়ে কাজ করতে হয়েছে আমাদের, কারণ আমরা কাজ করতে পারতাম না নইলে। এই যে তারা বিভিন্ন ঘর থেকে আসছে, ঘরের হয়ে তারা তাদের পারপাস সার্ভ করছে, এটা কিন্তু এক ধরনের মুনাফিকি। এটা আমি যদি রাজনীতির কথা বলি তাহলে একরকম যে হ্যাঁ মুমূর্ষু ব্যক্তি, তার জন্য কোনো আইন নাই, সেটা হলে ঠিক আছে, কিন্তু যখন আমি রাজনীতির কথা বলবো এটা মুনাফিকি। তো তারা এইভাবে আসছে। এখন যখন তারা ধরা পড়ে গেছে বা নিজে স্বীকার করেছে, এখন জানে যে তারা কোথাও কখনো এককভাবে কোনো আসনে জিতার সম্ভাবনা তাদের যে নাই, কারণ তারা জানে প্রত্যেকটা আসনে তাদের ভোট কতটা আছে, এটা তাদের মুখস্থ, আর কেউ জানুক না জানুক তারা জানে। তাদের এক একটা জায়গায় যখন প্রোগ্রাম হয়, আশেপাশে সব জেলা থেকে লোক নিয়ে ওইখানে জড়ো করে অনেক বড় দেখায়। এখন কুমিরের বাচ্চার মতো দেখানো যায়, কিন্তু যখন নির্বাচন হবে, নির্বাচনে তো দেখায় লাভ হবে না। যদি আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে তো দেখায় লাভ হবে না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটা আপনার ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত একদম মানে জমজমাট ভরপুর। একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ডের যত বিএনপির যত কর্মী আছে, যত নেতা আছে, অনেক দলের সারা বাংলাদেশেও ততটা আছে কিনা সন্দেহ আছে। এর মানে আমি অহংকার করছি না, এর মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই জন্য তারা ইলেকশন চায় না। তারা মনে করে যে আমরা যেভাবে সরকার চালাচ্ছি, আমরা তো চালাচ্ছি, কারণ ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো দল নাই এখন পর্যন্ত, তারা কাউকে চেনেও না, তারা এক একজন এনজিও করেছে, তারা এক একজন কোনো জায়গায় ছিল, সরকারি চাকরি করেছে, 20 বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছে, তাদের অনেক দিন সম্পৃক্ততা নাই, জনগণ বিচ্ছিন্ন তারা, তো তারা তো কিছু করে না। এখন যেহেতু তারা তাদের উপর, সরকার জামাতি ইসলামের উপর ভর করে চলছে,
এখন ওই যে বলে না যে ফিলোসফিতে একটা কথা বলে আপনার ফ্যালাসিতে, যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। ঠিক ওরকম ওই ফ্যালাসিতে যদি আমি ধরি যে জামাত যেহেতু ওই আপনার ছাত্রদেরকে পরিচালনা করেছে, যে ছাত্রদের কথা চিফ অ্যাডভাইজার বুঝে হোক না বুঝে হোক দুই এক জায়গায় বলেছে, ছাত্ররাই আমাকে ক্ষমতায় নিয়ে আসছে। যদিও সুইজারল্যান্ডে উনি অন্য কথা বলেছে, উনি বলেন নাই ছাত্রদের কথা। তো এই যে এটাই আপনার মনে হয় যে আপনার জামাত যে চালাচ্ছে, জামাত যে এদের উপর ভর করেছে, জামাতের হয়ে যে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিগুলো যদি আমরা দেখি, অনেক ম্যাক্সিমাম নিয়ে আমি কথা বলছি, সব নিয়ে কথা বলছি না, প্রশাসন যন্ত্র নিয়ে কথা বলছি, সেখানে যদি দেখি, এবং একজন জামাত যেখানে থাকে ওইখানে 500 জনের কাজ একাই করে ফেলতে পারে, তার সব কিছু বুদ্ধি টুদ্ধি অপবুদ্ধি অপশক্তি সব প্রয়োগ করে। তো যেটা বিএনপি বা অন্য দল এটা ওইভাবে চিন্তাও করে না, করতেও পারে না, করার আসলে চিন্তাই আমরা করি না। আমাদের মধ্যে মানে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, কাউরে ভালো লাগলো না মুখের উপর বলে বলতে চাচ্ছেন বিএনপি সাদা পথে চলে? এবং না, আমি সাদা পথে চলার কথা বলি নাই, বলার কথা বলেছি যে আমি স্ট্রেইট আপনাকে আমার ভালো লাগে নাই, আমি বলে গেলাম যে আপা আপনার এই জায়গাটা আমার একদম ভালো লাগে নাই, আমি বলে গেলাম। কিন্তু অনেক দল আছে তারা এটা বলবে না, আপনার খুব তেল মেরে এমনভাবে কথা বলবে আপনি বায়াস্ট হয়ে যাবেন, কিন্তু আপনাকে তারা কিন্তু একদম আস্ত তুলে ছুঁড়ে ফেলে দেবে। তো এই ছুঁড়ে ফেললে তো আমি দিতে পারবো না, আমি কিন্তু প্রথমেই আমার আইডিয়াটা দিয়ে গেছি। যে আপনার আইডিয়া দিয়েছেন নির্বাচনের ব্যাপারে আপনাদের আত্মবিশ্বাস প্রশংসনীয়। ফিরবো আপনার কাছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। জি, আপনার দয়া, ভালো আছি। আপনাদের গণফোরামের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? দেখেন, আমরা গণফোরাম একটি নির্বাচনমুখী দল। আমরা 1993 সালে গণফোরাম প্রতিষ্ঠা করেছিলাম, তারপরে থেকে আমরা সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং সর্বশেষ যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, তার অধীনেও 18 সালে নির্বাচনী যে ঐক্য ফ্রন্ট হয়েছিল সেখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু জানেন যে সেটা দিনের ভোট রাতে করে নিয়ে যায় এবং ঐক্য ফ্রন্টের সাথে শেখ হাসিনার সরকার প্রতারণা করে। তো আমরা যেটা বলছি যে নির্বাচন আমরা চাই, এবং আমরা সরকারের সঙ্গে দেখাও করেছি, প্রত্যেকবারই আমরা আমাদের কথা বলেছি যে সরকারকে তাকে একটা নির্বাচনী কার্যক্রমের দিকে আমি যদি ভুল না করে থাকি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা তার সাক্ষাৎকারে বলেছেন আগামী এই ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেখানে আপনাদের গণফোরামের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে আরো সংস্কারের পরে নির্বাচন? না, আমরা তা বলছি না। আসলে এই সরকারের পরিধি কি, এই সরকারের কার্যক্রমের আওতা কি কি, সেই বিষয়টা তো সরকার পরিষ্কার করছে না। কারণ এই সরকারটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, সকল রাজনৈতিক দল বা আমরা সকলেই তাকে সমর্থন করেছি। বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে সেটা ছাত্র জনতার আকাঙ্ক্ষিত সরকার। আসলে তো ছাত্ররা আছে কিন্তু জনতা তো এখানে নাই। আর সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তার মধ্যে দৃশ্যমান তো আমরা ছাত্রদেরই দেখি, এবং সরকারের কাজের মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা অদৃশ্য সরকার এই সরকারকে পরিচালিত করছে। জি, আপনাকে যদি একটু আমি থামাই, আপনি বললেন যে ছাত্র জনতার মধ্যে ছাত্ররা রয়েছে। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে যদি বলি ছাত্র দল, ছাত্রদের একটি বড় সংগঠন, তারা কি আছে এই সরকারের মধ্যে? না না না, ছাত্ররা বলতে আমরা বলছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকার প্রধান, না না আপনাদের যারা ছাত্র রয়েছে না, আমাদের নাই। কিন্তু এখানে বিষয়টা হলো যে সরকার প্রধান যখন বলছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাহলে ছাত্ররা কারা? এবং তারা নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর কয়েকদিন পরে আপনি দেখলেন জাতীয় নাগরিক কমিটি নামে একটা সংগঠনের আত্মপ্রকাশ করলো। তারপরে তারা বলছে যে আমরা কি একটা রাজনৈতিক দল গঠন করব। এর কিছুদিন পরেই আবার তারাই বলছে যে যখন রাজনৈতিক দল গঠন করবে তখন সরকার থেকে তারা পদত্যাগ করবে। কারণ আমরা যখন বলেছি যে সরকারের ছত্রছায়ায় একটা রাজনৈতিক দল গঠন হতে পারে না, আমরা সক্রিয় রাজনৈতিক দলগুলো বলেছি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকলেরই রাজনীতি করার বা দল করার অধিকার আছে, কিন্তু সরকারের ছত্রছায়ায় একটি রাজনৈতিক দল করা কখনোই সমীচীন না, এবং এটাকে আমরা সমর্থন করি না। সেই সময় প্রধান উপদেষ্টা বললেন ছাত্ররা তো একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে। তো যদি ছাত্ররা রাজনীতি করে তো ছাত্ররা কি লেখাপড়া করবে, নাকি জাতীয় রাজনীতিতে এসে
তারা রাজনৈতিক দল করে সরকারের ছত্রছায়ায় বা সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই জায়গাটা তো একটা প্রশ্নবদ্ধ যে জায়গাটা, এবং এটা তো তৈরি করতেছে সরকার। আমরা সরকারকে বলেছি যে আপনার কাজটা কি, আপনি কিছু সংস্কারের কথা বলেছেন, কিন্তু সেই সংস্কারটা হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যে সংস্কারগুলো করা দরকার, যেমন আইন শৃঙ্খলার পুনরুদ্ধার, তারপরে নির্বাচনের সাথে যারা যারা জড়িত থাকে, কারণ এই দীর্ঘদিন আমাদের দেশের নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সকলেই ক্রাইম করেছে সরকারের আজ্ঞাবহ হয়ে। এবং আপনি যদি দেখেন যে এই যে মানে সরকার দায়িত্ব নিয়েছে, আপনি 18 নির্বাচন বলেন, 2024 সালের নির্বাচন বলেন বা তার আগের নির্বাচন করেন, এই নির্বাচনে দিনের ভোট রাতে কারা করেছে? এই এসপিডিসিরাই তো করেছে। এই নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাই করেছে। তাহলে শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে যে ফ্যাসিস্ট সরকারের মানে কথা মতো যারা এই ধরনের জঘন্যতম কাজ করলো, রাষ্ট্রের আইন শৃঙ্খলা সব কিছু ধ্বংস করে দিল, তাদেরকে তো এই সরকার এসে চিহ্নিত করে নাই, তাদেরকেও আইনের আওতায় আনা হয়নি। চিহ্নিত করেনি জনাব মিজানুর রহমান। তাহলে মোটা দাগে এসে কি দাঁড়ালো? যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আপনাদের দলের পক্ষ থেকে আপনারা এটিকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন? আমরা অবশ্যই সমর্থন করি, এবং সেই কথাটা হচ্ছে যে সরকার বলছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে যদি সব দলগুলো ঐক্যমত্য হয়। আমরা তো নির্বাচন চাচ্ছি, আপনি সব দলের ঐক্যমত্যের তো ব্যাপার নেই। এখন এইটা কথার মধ্যেই তো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ সরকার বলছে, যেটা আমি শুরু করেছিলাম, যে ছাত্ররা একটা দল করতে যাচ্ছে, সরকার প্রধান বলছেন। আবার ছাত্ররা বলছেন যে আমরা একটা দল গঠন করব, এবং যারা সরকারে আছে তারা আবার পদত্যাগ করবে এবং ওখানে যে দায়িত্ব নেবে, এগুলো মিডিয়ায় আমরা দেখছি। এগুলো কি কথাবার্তা হচ্ছে? এটাকে একটা রাজনৈতিক অঙ্গনে এই ধরনের কথাবার্তা যদি হয়, আমরা যারা রাজনীতি করছি আমরা মনে করছি যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছিলাম বলে এখনও আমরা মানে ধৈর্য ধারণ করছি, এটা আমরা বলতে পারি। কারণ আমরা একটা জিনিসই প্রথম থেকে বলে আসছি যে সরকারের কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। অনেকগুলো ভাবনার জন্ম দিল আপনার কথা। ফিরবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বেশ অনেক দিন থেকেই আমরা এই আলোচনাটি করছি। এখন আমরা জানতে পাচ্ছি যে আমাদের উপদেষ্টা মণ্ডলী তাদের পক্ষ থেকে একজন বা দুজন পদত্যাগ করবেন এবং নতুন রাজনৈতিক দলে তারা যোগদান করবেন। বর্তমানে তারা যে উপদেষ্টা হিসাবে আছেন বাংলাদেশে, তারা তাদের এলাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং তারা বলছেন যে আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল যখন গঠন করব, সরকারি সুযোগ সুবিধা নিব না। কিন্তু এখন কি তারা তাদের প্রচার প্রসারণা করছে কিনা? অবশ্যই করছে। তারা শুধু নিজেরাই করছে না, তাদের বাবা দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, তারা তাদের বাবা, আত্মীয় স্বজন, এরা কিন্তু টিভিতে আসছে, কথা বলছে যে আমাকে এই স্কুল কলেজ মাদ্রাসার জন্য অনুদান পাঠিয়েছে, সেটা আপনারা আগামীতে মসজিদে মাদ্রাসায় গিয়ে মাইকিং করে, বাবা একজন উপদেষ্টার বাবা অলরেডি ইতিমধ্যে ফিল্ডে নেমে গেছেন, বলতেছেন যে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে আসলে আপনারা যদি ভোটে দাঁড়ায় ভোট দিবেন, আমার ছেলে এই কাজগুলো করেছে, এইখানে 10 লাখ টাকা পাঠিয়েছে, এইখানে 5 লাখ টাকা পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো এখানে বলার অপেক্ষা রাখে না। আবার তারা প্রথমে বললেন যে আমরা পদত্যাগ করব, যখন বাংলাদেশে এটা নিয়ে কথা চলছিল যে পদত্যাগ করবে, তারা নতুন দল করবে, তখনই বললেন যে আবার আমরা পদত্যাগ করব না। আবার 2-4 দিন যাওয়ার পরে যে শুনলাম পদত্যাগ করবে না, এখন শুনলাম যে একজন পদত্যাগ করবেন এবং সে দলের কর্ণধার হবেন। এই ধরনের কথা, এগুলো কথা তো আসলে হালে পানি পাওয়ার কথা না। কারণ তারা যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে। এখন সরকারে এটা আংশিক সরকারে তারা প্রটোকল নিচ্ছে, যেভাবে তাদের ছাত্ররা এখনো দল গঠন করে নাই, কিছু না। দল গঠন করলেও তারা কিসের সরকারি দল? তারা বলে তারা কিংস পার্টি না, তাহলে তারা এত প্রটোকল নিচ্ছে, সরকারি প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ প্রটোকল নিচ্ছে। তারা যেখানে যাচ্ছে লাল গালিচে প্রটোকল নিচ্ছে, যেখানে যাচ্ছে তারা হেলিকপ্টার ব্যবহার করছে, তারা বা দামি দামি গাড়ি ব্যবহার করছে সরকারের। এই জিনিসগুলো থেকেই প্রমাণ হয় বড় বড় তদবির করছে, তদবির বাণিজ্য করছে তারা বিভিন্ন জনের কাছ থেকে। তারা যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই কি করছে আপা? যা ইচ্ছা তার মধ্যে যে এগুলা এইসব সবকিছুই পড়ে। আপনি সবকিছুর মধ্যে তারা হামকি ধামকি দেখাচ্ছে বিভিন্ন জনকে। এটা আপনি এর মধ্যে এই ডটের মধ্যে যোগ করে দেন। তারা সর্বোচ্চ পয়সা দিয়ে সর্বোচ্চ হাইফাই জায়গায় তারা অফিস বানিয়েছে, যেটা বিএনপি বা পতিত আওয়ামী লীগ বা
আরো যারা দল আছে ওনাদের দল যারা চিন্তাই করতে পারে না, বিএনপি এতবার দেশ শাসন করেছে, এত দামি জায়গায় আমরা চিন্তাই করতে পারি না, একটা ভাঙাচোরা অফিস আছে সেখানেই আমরা থাকি বা কিছু। তো এই যে তারা প্রত্যেকটা জিনিসে তারা তদবির বাণিজ্য করছে, তারা ব্যবসা করছে, তারা মানুষের হয়ে ধামকি ধুমকি দিচ্ছে। তারা যেমন ধরেন যে একজন প্রশাসনের একজন অফিসার একটা টেন্ডার কল করেছে, টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে তার যোগ্যতার মধ্যে পড়ে না, যোগ্যতার মধ্যে না পড়লে তার কি করা হয়, তার আবার অ্যাগেইন টেন্ডার কল করা হয়। সেই অ্যাগেইন টেন্ডার কল করার মধ্যে করার আগেই তাকে গিয়ে ধামকি দিয়ে থ্রেট দিয়ে এই করবে সেই করবে, চাকরি থাকবে না, এইসব করার পরে বলার পরে সেই ভদ্রলোক তো কান্না জীবনের শেষ বয়সে কখন মানুষ সচিব হয় বা চিফ ইঞ্জিনিয়ার হয় বা কিছু শেষ টাইমটায়, তো তখন সে তার উপদেষ্টার সাথে কথা বলছে, উপদেষ্টা বলছে আপনি চুপ থাকেন, আপনি আপনার কাজ করে যান। কিন্তু এই যে ছেলেদের যে অত্যাচার টর্চার, তাহলে আপনি এই ডটের মধ্যে আপনি যে কোনো কিছু লাগিয়ে দিতে পারেন। এই ডটের মধ্যে কি আমরা মানুষকে ছেড়ে দেওয়া, অন্য দলকে নেগলেক্ট করা, অন্য দলকে নিয়ে ট্রল করা, কোনটা তারা বাদ রেখেছে? আমরা পত্রিকাগুলোতে দেখেছি উপদেষ্টা মহোদয় এক একজন 4টি করে গাড়ি ব্যবহার করছেন। আপনারাও সংসদ সদস্য ছিলেন, আমার জানা নেই আসলে সংসদ সদস্যরা 4টি গাড়ি একটা গাড়িও ব্যবহার করতে পারে কিনা। আমরা কোনো গাড়ি ব্যবহার করিনি। আমি তো ব্যক্তিগতভাবে একদম অন্যরকম জীবনযাপন করি। আমি এটা বলবো যে সরকার যে গাড়িটা, যে ওই যে কাগজটা দিয়েছিল সেটা দিয়ে গাড়ি কিনেছি, গাড়ি কিনে সেটা দিয়েই আমি গিয়েছি, বা সেটা দিয়েও আমি যাইনি খুব একটা, আমি আমার ভাঙা গাড়ি দিয়েই আমি গিয়েছি। আমার কাছে মনে হয় যে যে কেউ আমাকে যদি ওভার স্যালুট করে, ওভার সম্মান করে, আমি খুব লজ্জা পাই। কারণ আমরা গণমাধ্যমে দেখি উপদেষ্টা মহোদয় তারা হেলিকপ্টারে ঘুরছেন, আপনারাও কি হেলিকপ্টারে কম্বল বিতরণ করতেন? নো নো নো, আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায়, ওনার সময়ের দাম আছে, উনি যখন কোথাও কোনো, যেমন ধরেন বন্যা হয়েছে, আপনার কোথাও অগ্নিকাণ্ড হয়েছে, ডিজাস্টার হয়েছে যে কোনো, সেইখানে শুধুমাত্র প্রাইম মিনিস্টার তার প্রটোকল আপনি জানেন, সেইখানে সেদিনে একবার বা দুইবার যেতেন আর আসতেন এই হেলিকপ্টার ব্যবহার। অন্য কোনো মন্ত্রীরা হ্যাঁ কেউ মারা গেলে মুমূর্ষু অসুস্থ হয়ে পড়েছে, আনা সম্ভব না অন্যভাবে, আপনি বলছেন বিশেষ পরিস্থিতিতে তৈরি হতো, আনা সম্ভব না, মুফাসসল থেকে এই মুহূর্তে তাকে গাড়িতে আনা সম্ভব না, সেই সময় তার ডেজিগনেশন। তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যেটি বললেন যে একটা ধোঁয়াশা রয়েছে, এটি কি ছাত্ররা নতুন দল গঠন করবে এবং তারা কবে তাদের প্রচারণায় নামবে, এই সব কিছু মিলিয়ে কি সরকার নির্বাচনের ধোঁয়াশা রেখেছে? সব কিছু মিলে ওই যে ধোঁয়াশার মধ্যে উনি বললেন না যে যদি সব দলের ঐক্যমত্য হয়, সব দলের তো ঐক্যমত্য হচ্ছে না, এখনই হচ্ছে না। জামাত তো আপনার চাইবে না, কারণ জামাতের যতদিন থাকে সে তো সরকারের আপনার যে ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারছে, তার দরকার নেই। ছাত্ররা সরকারের যে ক্ষমতা তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ পালন করছে, কারণ সরকারে থাকলে তখন তাদের মধ্যে একটা ধীরতা আসবে, স্থিরতা আসবে। তাদের তো স্থিরতা নাই, তারা মনে করছে একদিনে যদি আমি সমস্ত বাংলা, বিহার, উড়িষ্যা সব কিছু উল্টায় দিতে পারতাম তাহলে ঠিক হইতো। তারা যে কি থেকে কি করবে নিজেরাই বুঝতেছে না। তো এই জায়গায় আপনার সবখানেই ধোঁয়াশা। সব জায়গায় অনেকগুলো দল যখন না চাইবে, কয়েকটা দল, একের অধিক দল, তখন কিন্তু দলে কয়জন লোক আছে এটা বড় কথা না, অমুক দল চায় না এটাই বড়। ঐক্যমত হয়নি, খুবই একটা রাজনৈতিক বক্তব্য মনে হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং রোডম্যাপ জানা যাবে। সেখানে আমি যদি বলি বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2 ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ। জি, 2 ধাপ 14তম অবস্থানে রয়েছে, যেটি বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থা বাংলাদেশের জন্য। এর পাশাপাশি কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় তারা একটি জায়গায় 4টি গাড়ি ব্যবহার করছেন, পরিবারের জন্য গাড়ি ব্যবহার করছেন, পত্রিকাগুলোতেই এসেছে। এইগুলো কি প্রভাব বিস্তার করছে কিনা দুর্নীতির ক্ষেত্রে? দেখেন, দুর্নীতির তো বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে, এটা আপনারা দেখেছেন, এবং বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি, এটা নিয়ে তো আসলে ব্যাপক বিস্তর আলোচনা করার ব্যাপার। আপনি দেখেন যে যেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হলো এবং বিভিন্ন তদন্তে সেটা আসলো, মিডিয়াতে আসলো, তারপরেও সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ বিগত সরকার করে নাই। এই সরকার ক্ষমতায় আসার পরে একটা রিপোর্ট বের হলো যে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এ তো জনগণের টাকা, ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছে, সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংক দেউলিয়ে এখন মানুষ যাচ্ছে,
তারা 100-200 টাকার বেশি ব্যাংক থেকে তুলতে পারছে না। তো এই যে দুর্নীতির মাধ্যমে যেভাবে টাকা আয় করা হয়েছে, পাশাপাশি আপনি দেখেন যে সরকারের বিভিন্ন জায়গায় ছোট চাকুরিজীবী যারা, তাদেরও সবাই না, কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখেন তাদের গাড়ি বাড়ি অডেল সম্পদের মালিক হয়েছে। তো এখন এগুলো কেন হয়েছে? এই দুর্নীতিটা একেবারে উপর থেকে শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যখন বলেন যে আমার বাসার পিয়ন কাজের লোক, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চড়ে, এবং উনি হাসি মুখে এটা বলেন, তার কারণ হচ্ছে যে তিনি যখনই তার অন্তরের দিকে তাকান তখন উনি জানেন যে ওনার যে দরবেশ ছিল এবং এসালম গ্রুপ সহ যারা ছিল তারা লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং তার একটা অংশ তার পরিবারকে দিয়েছে। এটা কিন্তু একেবারে দৃশ্যমান হয়েছে, এদেশের জনগণ জানে। তো দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়নের ক্ষেত্রে বাংলাদেশের যেমন রেকর্ড আছে এবং আমাদের এটা পরতে পরতে চলে গেছে। এখন করণীয় কি? আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানুষ এখান থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল, আমরাও করেছিলাম, কিন্তু আজকে সেই জায়গায় আমরা সরকারের সমালোচনা করছি। কেন করছি? এই কারণে যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সরকার সেদিকে এগোতে পারছে না। সরকার কিন্তু সেই যে দুর্নীতির যে খাতগুলো, সেই খাতগুলো চিহ্নিত করে সেখানে কাজ করতে পারে নাই। আপনি যদি মন্ত্রণালয়ে দেখেন তাহলে প্রত্যেকটা উপদেষ্টার পিছনে 3-4 জন করে সমন্বয়ক বা ছাত্র নেতাদের বসিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজটা কি? তাহলে সচিবরা কি কাজ করবে আর উপদেষ্টা কি কাজ করবে? যদি মাঝখানে যদি দেখা যায় ছাত্রদের একটা টিম সেখানে ওয়ার্ক করতেছে, এটা আমি প্রকাশ্যে বলছি, আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নেন, এটা মিডিয়াতেও আসছে। তো দুর্নীতি তো ওই জায়গাগুলোতে হচ্ছে। সরকার তার কাঠামোর মধ্যে থেকে সে সরকার পরিচালনা করবে। এই যে আমি প্রথমেই বললাম যে এই সরকারের মধ্যে একটা অদৃশ্য সরকার আছে যারা রাষ্ট্র পরিচালনা করছে আমাদের কাছে মনে হয়। আপনি যদি এখন দেখেন, কয়েকদিন আগে আপনি বুলডোজার বাহিনী দেখেছেন, তো এখন এটা 5 আগস্টের আন্দোলনের সময় যা ইচ্ছা তাই হয়েছে, কারণ আমরা রাজপথে ছিলাম, সেটা একটা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কারণ তারা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে যখন একটা সরকার শপথ নিয়েছে এবং এই দেশের আপামর জনগণ, রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন করেছি, দেশে তো আইন আছে, দেশে তো আদালত আছে, আপনি একটা বুলডোজার বাহিনী দিয়ে দিবেন আর তারা প্রকাশ্যে সেখানে যে ভাঙচুর করবে, লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে, তাহলে আইনের শাসন কোথায়? আপনি তো আইনের শাসন নিজেই বরখেলাপ করলেন। এবং আপনি দেখেন সেখানে সেনাবাহিনী গিয়েছে, পুলিশ গিয়েছে, যে সেখানে সেই ছাত্র নেতাদের, তথাকথিত ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে তারা চলে আসছে। এতে করে ডক্টর ইউনূসের ভাবমূর্তি কোথায় থাকে? উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এই জন্যই তো ওনার উপর অনেক আশা করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওনার ওখান থেকে নামমাত্র একটা বিবৃতি দেওয়া হচ্ছে যে আমরা এগুলো সমর্থন করি না। আবার কি বলছে যে শেখ হাসিনা উস্কানি দিয়েছে বা গত 15 বছরের ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় যখন ছিলেন তখন সংসদে বসে শুধু ওই যে 20 বছর আগে বিএনপি যে ক্ষমতায় ছিল তার শুধু দোষ ত্রুটি কিভাবে বলা যায়, গীবত করা যায়, এটা বলে কি করেছে? আওয়ামী লীগ তার নিজের দুঃশাসনকে ঢাকার চেষ্টা করেছে। ঠিক অনুরূপভাবে যদি বলি যে এই 15 বছরের দুঃশাসনের কথা এদেশের মানুষ জানে, এই জন্যই তো অভ্যুত্থান হয়েছে, এই জন্যই তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, যারা বিজ্ঞজন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যাদের সুনাম আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। তাহলে আপনি কেন আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছেন না? জি, আপনি কেন আইনের শাসন প্রতিষ্ঠা করছেন না? এখান থেকে আমরা নীলুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সবার সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন 32 নম্বরে ভাঙচুর করা একটা অনভিপ্রেত ঘটনা। কিন্তু এই ঘটনাটি ঘটার আগে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট দিয়ে এই ঘটনাটি ঘটাতে গেল। আমরা যদি মনে করতাম যে সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত বা সরকার ঘটাচ্ছে, তাহলেও সেটি একটা ব্যাপার ছিল। সরকার যদি নিন্দা জানায় তাহলে কারা এই ঘটনাটি ঘটালো এবং সরকার কেন চুপ ছিল? আমি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি কিন্তু একটা লাইন বলে নাই। প্রথম লাইন বলেছে এটা একটা অনভিপ্রেত ঘটনা, কিন্তু কিন্তু যা করেছে তারা সেটার জন্য তারপরে ডট ডট মানে এক ধরনের তাদের প্রতি এটাকে বলে আশকারা ছিল নেপথ্যে। তো এই নেপথ্যে আশকারা, এবং দেখেন ঘোষণা দিয়ে তারা কিন্তু করেছে, যে বলে না যে হাতুড়ি বাটানের দিন শেষ, বুলডেজারের বাংলাদেশ। বুলডেজার আসলো,
বুলডোজার কিন্তু একটা সস্তা ছোট্ট জিনিস না, এটা হাতুড়ি না যে হাতে করে জামার ভিতরে করে নিয়ে গেল আর 10 জনে গিয়ে বাড়ি দিল, ভেঙে গেল, তা না। বুলডোজারটা রাস্তা ব্লক করে আসতে হয়, রাস্তার একটা সময় নিয়ে জায়গা নিয়ে আসতে হয়। তো সেইখানে আসলো, আসার পরে ঘোষণা দিল যে রাস্তায় কোনো সমস্যা হবে না। সেদিন আমার 2টা টক শো। আমি একটু আপনার কাছ থেকে সময় নিচ্ছি। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা আছি চ্যানেল আইর অনলাইনে, ফেসবুকে এবং ইউটিউবে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আয়োজনটি আপনারা উপভোগ করতে পারেন। জি, বলছিল। এখন আমি ওই রাস্তা দিয়ে গিয়েছি, বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। বাইরে কিন্তু গাড়ি ঘোড়া আরো কম ছিল ওই দিন, কারণ মানুষের একটা ভয় কাজ করছিল। তো ভেতরে যে এই কাজগুলো হচ্ছিল, বাইরে কিন্তু কোনো কিছু ছিল না। এটা অনেকটা ওই যে হিটলারের যে ওই যে চুল্লিটা ছিল না, গ্যাস বার্নারের মতো, যে বাইরে পিকনিক চলছিল, বাইরে যা নর্মাল চলে তাই চলছিল, ভিতরে এই কাজগুলো চলছিল। আমার কথা হচ্ছে যে আপনার কি বলে ওই যে কি এই যে মুসলমানদের সবচেয়ে খারাপ লোক যে ছিল ফেরাউন, তারও কিন্তু লাশ আছে। লাশটা মানুষ নেগেটিভ উদ্দেশ্যেও থাকে। আওয়ামী লীগ জঘন্য খারাপ ছিল, আমাদের চেয়ে বেশি অত্যাচার তো অন্য কাউকে করে নাই। আমি বলছি আমাদের দলের এইখান থেকে যে ওই 32 নাম্বার থাকলে মানুষ কিন্তু একটা থাকতো যে এটা একটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার একটা জায়গা, এটা থুথু দেওয়ার জায়গা, এটা ঘেন্না করার একটা জায়গা। এখান থেকে এই হয়েছে ওই হয়েছে। এই যে 6 মাস পরে আপনি আইন হাতে তুলে নিলেন, এখন তো ওই 3 দিন কোনো সরকার ছিল না, আপনি যা খুশি করেছেন, ওটাকে মব বলা হয় নাই, ওটা রেগুলেশন বলা হয়েছে। কিন্তু এখন কিন্তু এগুলাকে মব বলা হচ্ছে। এগুলো কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, সেনাবাহিনী আপনার, তারপরে আমরা দেখলাম কি ডেভিল হান্ট তারা নামিয়ে দিল। তো এই যে এইসবের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো, কিন্তু কিছুই হলো না, কারো কিছুই হলো না। তো এটা থেকে প্রমাণ হয় যে কোনো কিছুই আপনি মানে কারো কিছু হলো না, কার কি হবে? যারা ভাঙলো তাদের কথা আমি বলছি, তাদের কারো কিছুই হলো না, তারা উল্লাসে মত্ত থেকে যা খুশি তাই করলো। আমি কিন্তু তার মানে এই না যে আমি আওয়ামী লীগের পক্ষ কথা বলছি, আমি বলছি নেগেটিভ জিনিসেরও বেঁচে থাকার অধিকার আছে। এই কারণে নেগেটিভ সে যে এই করেছিল, এটা না থাকলে পজিটিভের মূল্যায়নটা হবে কিভাবে? আপনি সব ইতিহাস তো হত্যা করতে পারেন না, তাহলে তার ইতিহাস থাকতো না। আপনার খালেদা জিয়ার বাড়ি ভেঙে তারা 5টা 15 তলা বিল্ডিং করেছে, সেখানে তার অস্তিত্ব নাই। ঠিক একই জায়গায় 3200 ভেঙে চুরমার করে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই দায় কি আপনাদের বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে? আপনাদের বিএনপির ছাত্র দল, আমাদের ছাত্র সংগঠনগুলো কি ওখানে ছিল? আমি মনে করি আইনের জায়গায় চলবে। এই দায়টা কোনো বিএনপি বা অন্য কোনো দল বা গণফোরাম কেউই এই দায় নিবে কেন? দায়টা হবে বিচার বিভাগের, দায়টা হবে রাষ্ট্রে যারা আছে তারা কি করলো, আমি সেটার কথা বলি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপির বা কেউ কাছাকাছি যারা ছিল, তারা যে কেউ দেখতে গেলে যেতেই পারে, দেখতে যাওয়া তো ভুলের কিছু না, দেখতে গেলে। কিন্তু বিএনপির এরকম কোনো আদেশ ছিল না যে তোমরা ওইখানে যাও, আমি এইটুকু জানি। তো বিএনপির যাওয়ার প্রশ্নই আসে না। এখন কেউ যদি অতি উৎসুক হয়ে, যে কেউ আওয়ামী লীগও তো ওইখানে গেছে মাইর খাইছে, তো ওইরকম অতি উৎসুক হয়ে একটা শ্রেণী 2-4 জন দেখতে গেছে, সেটাই আমি বলতে পারবো না। তবে বিএনপিতে দলীয়ভাবে আপনাদের এখানে সমর্থন নেই, সেটি বোঝা যাচ্ছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছেন বাংলাদেশের, অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হচ্ছে? আমার কাছে সেটা মনে হচ্ছে না। কারণ ডেভিল যে হান্ট বলছেন, এটা কখন শুরু হয়েছে? শুরু হয়েছে এই মাসের 5 ফেব্রুয়ারি, যখন বুলডোজার বাহিনী প্রকাশ্যে আসলো। আবার কথার সূত্র ধরে একটা কথা বলি, উনি বলেছেন যে রাস্তা দখল করে নিয়ে বিস্তর জায়গা নিয়ে বুলডোজার আসছে। আসলে বুলডোজারটা কিন্তু সরকারের দক্ষিণ সিটি কর্পোরেশনের বুলডোজার। তো এখন এই সিটি কর্পোরেশনটা কার আন্ডারে? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এটা। তো এখন ওখানে এই সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তার অনুমতি ছাড়া তো সরকারি জিনিস একজন ড্রাইভার চালাইয়ে তো আসতে পারে না এবং এই ধ্বংসযোগ্য কাজটা করতে পারে না। তাহলে এই যে আইন শৃঙ্খলা
ওই দিন থেকে যে অবনতি হলো, এরপরে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন এবং অন্যান্যরা তারা সামনে গেলেন। এর পিছনে আমরা ভিডিও ফুটেজে দেখলাম নানান ধরনের মানুষ যাদেরকে আমরা রাজনীতির সঙ্গে দেখি না, চিনি না, এবং তাদের যে ধরনের ভাষা সেটার সাথে বাংলাদেশের মানুষ খুব একটা অভ্যস্ত না। এই যে আইন শৃঙ্খলা যেভাবে 3 দিন 4 দিন অবনতি হলো, সারা বাংলাদেশের দিন রাত ভাঙচুর পুলিশের সামনে, আর্মির সামনে হলো, এমন সময় আপনি ডেভিল হান্ট ঘোষণা করলেন অপারেশনের জন্য, এবং এতে করে কাদেরকে ধরা হচ্ছে সারা বাংলাদেশে আপনি যদি দেখেন প্রতিদিন আওয়ামী লীগের নাম দিয়ে কিছু লোকজনের ধরা হচ্ছে। ভালো কথা, তাহলে যারা আসামি তাদেরকে আপনি ধরেন, নিরপরাধ মানুষকে যদি আপনি ধরে যদি ভরতে থাকেন তাহলে পরে তো এইটা তো আমরা সমর্থন করতে পারি না। একটা কথা এই জায়গায় আমাদের স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভাঙচুর হলো আপা বললেন, তো এখন এই ভাঙচুর হওয়ার ফলে কোনো মামলা কি হয়েছে? 32 নম্বরে যেভাবে প্রকাশ্যে ভাঙচুর হলো, সারা বাংলাদেশে লুটপাট হলো, সরকার কি কোনো একটা মামলা নিয়েছে? মামলা কেউ হয়তো দিতে সাহস পাচ্ছে না, কিংবা সরকার মামলা নিচ্ছে না। কিন্তু আপনি দেখেন প্রতিপক্ষকে যারা আমাদের এই বুলডোজার বাহিনী যারা পরিচালনা করেছে, তারা যাদের নামে মামলা দিচ্ছে তাদের মামলা কিন্তু গ্রহণ করা হচ্ছে। তাহলে এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে একটি সরকার হতে পারে না। আপনি বলছেন এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে একটা সরকার হতে পারে না, পাশাপাশি আমি যদি বলি জনাব সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি আজ একটি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন, গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহত সহযোদ্ধা কাশেম শহীদ হয়েছেন, প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। আপনি নিশ্চয়ই জানেন যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী প্রাক্তন, তার বাড়িতে হামলা করতে গিয়েছিল কিছু লোক, এবং বলা হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে তারা সেই হামলাটি ঠেকাতে গিয়েছিল। কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, আগুন দেয়া হচ্ছে। পুরো বিষয়টিকে কিভাবে বলবেন? আসলে যেটা আমি ওই যে বলেছি শুরুতেই আমার বক্তব্যটা আজকে, যে সরকারের ভিতরে একটা অদৃশ্য সরকার, আমি কথাটা মানে খুব বড় করে বলতে চাচ্ছি এই কারণে, যেটা আপনি যে বলছেন যে আওয়ামী লীগের একজন মন্ত্রীর বাড়িতে রাত্রিবেলা ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, সেখানে আমরা মিডিয়ায় জানলাম যে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে এদের প্রতিরোধ করার জন্য কেউ একজন তো সেই বাড়িতে ভাঙচুর করতে গিয়েছে। এখন ছাত্ররা নেতারা বলছেন যে আমরা যারা এখানে কি করতে গিয়েছিলাম, যারা ভাঙচুর করছে তাদেরকে ঠেকানোর জন্য গিয়েছি। আরে বাবা, তোমাকে ঠেকানোর জন্য কি সরকার দায়িত্ব দিয়েছে? এদেশের জনগণ দায়িত্ব দিয়েছে? তুমি কে? তুমি কেন ঢাকার থেকে কিংবা অন্য আরেকটা পাড়ার থেকে ওই জায়গায় বাড়িটা রক্ষা করার জন্য গেছো? সেখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে যাবে। তুমি ওটা ঠেকানোর কি? তুমি বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্থাপনা ভাঙচুর করা কিংবা কোনো জায়গায় মব জাস্টিস, এটাকে তুমি প্রতিরোধ করেছো, নাকি তুমি সামনে যে নেতৃত্ব দিয়ে দেখছো? আমরা তো এটাও দেখেছি ভিডিও ফুটেজে, যে এই যে সার্জিস আলম এবং আবুল হাসনাত বা হাসনাত আবদুল্লাহ, তারা ওখানে যে বলেছে যারা মব জাস্টিস বলবে তাদেরকেও, তো এখন তাদেরকেও কি করতে বলেছে সেটা দেখেছেন। তো এই যে আমরা যারা বলছি যে মব জাস্টিস এটা করা যাবে না এবং এটা আইনের শাসনের পরিপন্থী, তাহলে আমাদেরও অ্যাটাক করুক। কারণ আপনার একটা জিনিস দায়িত্ব নিতে হবে যে আপনি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব আছেন, আপনি সাংবিধানিক সরকার, দেশে আইন আদালত আছে। এখন যদি ওই বাড়িটা অবৈধ হয় তাহলে আইন দ্বারা ওই বাড়িটা ক্রোক করা হোক, ওই বাড়িটা তালাবদ্ধ করা হোক, সরকার অধিগ্রহণ করুক। কিন্তু আপনি তো একটা বাড়ি আইনের বাইরে যে তারে ভাঙচুর করতে পারেন না, লুটপাট করতে পারেন না, কিংবা একটা বাড়িতে আপনি আগুন দিচ্ছেন, এটার অধিকারটা কে দিয়েছে? এটা তো সেই কোনো আন্দোলন চলছে না, এখন তো একটা সরকার আছে এবং এই সরকারের যে কাজ সেটা সে করবে। এখন এই যে কথাটা আসছে যে এগুলো করা হচ্ছে, যেটা আপনি শুরুতে বললেন যে নির্বাচনকে বিলম্বিত করা, কিংবা এই সরকারের ছত্রছায়ায় একটা রাজনৈতিক দল হবে এবং তারা এই সরকারের ছত্রছায়ায় প্রতিষ্ঠিত হবে, তারপরে সরকারের ছত্রছায়ায় তারা ক্ষমতায় আসবে, এটা যে এখন বলা হচ্ছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আপনি যে কথাটি বলেছেন এটা যথার্থ। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আপনি যদি দেখেন সারা বাংলাদেশে যেটা আমি বললাম যেটা চলছে এবং প্রতিদিনই
কার বাড়িঘর ভাঙচুর হবে, লুটপাট হবে, জেলায় জেলায় রাত্রিবেলা কোথাও কেউ নিরাপদ না। আজকেও আমি এখানে আসার আগে একটা ভিডিও ফুটেজ দেখছি যে ময়মনসিংহ কালকে রাত্রিবেলা মাস্ক পরে সেখানে ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে। যে কারণেই করুক, আপনি তো আইনটা হাতে তুলে নেওয়ার সাহসটা পাচ্ছে কেন? পাচ্ছে এই কারণে যে সরকার কোনো পদক্ষেপ যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে নিচ্ছে না। এর ফলে এদের একটা সাহসটা বেড়ে যাচ্ছে এবং এরা পর্যায়ক্রমে আইন তুলে নিচ্ছে এবং ধ্বংসাত্মক কাজ এরা অবিরাম করে যাচ্ছে। সেই জন্যে এই যে ডেভিল হার্ট বলছেন, এখন আপনি শয়তান ধরবেন, শয়তান কারা? আপনি কে সংজ্ঞা দিয়েছেন? এখন আমি ভিন্ন মতের হলেই কি সংজ্ঞা মানে শয়তান হয়ে যাব? আসলে এই সমস্ত কথাবার্তা বা এই ধরনের যে পদক্ষেপ নেওয়া এই সময় এসে এবং সারা দেশে সরকারের বাহিনীর ছত্রছায়া বা তাদের সামনে যেভাবে আইনকে তুলে নিয়ে মব জাস্টিস করা হচ্ছে, উচ্ছৃঙ্খল আচরণ করা হচ্ছে, সারা দেশের আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে, এতে করে আমরা মনে করছি যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আছি কিনা। এবং এটার থেকে উত্তরণের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা সব দলগুলোই আমরা বলছি। আপনি দেখেন কয়েকদিন আগে যে বিএনপির মহাসচিবের নেতৃত্বে সেখানে যে সরকারের কাছে যে দাবিগুলো করা হয়েছে সেটা যথার্থ। তারা বলছে যে আমরা জানাবো এবং আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সে পদক্ষেপ দেখছি না। আমরা এটা দেখতে চাই। এটাই আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না। নীলুফার চৌধুরীর মনি, আপনি কি বলবেন? এই যে আমরা ভাঙচুরের কথা বলছি বা অগ্নিসংযোগের কথা বলছি, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেন যে যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি হচ্ছে না। এর সঙ্গে কোনো রাজনীতি আছে কিনা? নির্বাচন বিলম্বিত করার কোনো বিষয় আছে কিনা? অবশ্যই, যখন নির্বাচন অনেকটা এগিয়ে গেছে, বিএনপি সরাসরি বলেছে ডেটটা জুলাই আগস্টের মধ্যে দেওয়া এবং সরকারও কিছুটা মেনে নিয়েছে। তারা এর মধ্যে তো এই মবটা হাতে নেওয়া উচিত হয় নাই। আপনি দেখেন তারা নিজেরা কি মনে করেছে, রেভলিউশন কিন্তু প্রতিদিন হয় না, রেভলিউশন হয় 10 বছর 15 বছর 20 বছর, মিনিমাম 10 বছর পরে একদিন রেভলিউশন যেটা হয়ে গেছে। এখন যদি তারা ওইটাকে কেন্দ্র করে শুধু ছাত্রদের ডাকায় 70-80% ছাত্রছাত্রী কিন্তু তারা তাদের বাড়িতে ফেরত গিয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গিয়েছে, একদম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সেইখানে তারা যারা আছে কয়েকজন, তারা যে কোনো জায়গায় যে 90-এর যে গণ আন্দোলন ছিল সেখানে আপনার অগ্রণী ভূমিকা রয়েছে, সামনের সারির নেত্রী হিসেবে আপনি ছিলেন এবং তারপরে তো আপনারা 3 মাস পরে নির্বাচন পেয়েছিলেন। হ্যাঁ, আমরা তখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে সব দল মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে, তখনও তো তত্ত্বাবধায়ক কোনো বিল হয় নাই, তখন উপায় নাই, ইলেকটেড সরকার নাই দেখে একটা তত্ত্বাবধায়ক দিয়েছে। সবার জানা মতে আওয়ামী লীগ, বিএনপি, অন্য পার্টি, বাম ডান সব জাতীয় পার্টি ছাড়া, তো সেইভাবেই কাজ হয়েছে এবং আমরা কিন্তু আমাদের জায়গা মতো ফেরত গিয়েছি। আমরা রাজনীতিতে এসেছি, তারও 8-10 বছর পরে আমাদের ছাত্র রাজনীতি শেষ হয়েছে, আমরা মহিলা দল করেছি, আমরা বিএনপি করেছি, তারপরে না আমরা বিএনপির মূল রাজনীতিতে এসেছি। কিন্তু এই ছাত্ররা, তাদের ছাত্র রাজনীতিও নাই, তাদের কোনো রাজনীতি নেই। লাইক আমাদের ছাত্র রাজনীতি আছে, আমাদের ছাত্ররা তো কালকেই নমিনেশন নিতে যাবে না, তারা ছাত্র দল করবে, যুব দল করবে, আরো 10 বছর 15 বছর পরে তারা যখন নিজেকে যোগ্য মনে করবে, বিএনপিও যখন মনে করবে এরা যোগ্য হয়েছে, তখন তারা আসবে। তাদের সিনিয়র নেতারা যদি কোনো সমস্যায় পড়ে, মারা যায় বা কোনো অসুস্থ হয়, তখন তারা ওই জায়গাটা ফিল আপ করবে। একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে অনেক কিছুই হয় না। কিন্তু এরা কি করছে, এরা এদের বয়স কমিয়ে দিচ্ছে, 17 বছরে ভোট দিতে পারবে, 21 বছরে নির্বাচন করতে পারবে, 4 বছর কমিয়ে নিয়ে এসছে। এটা কি মগের মূল্য? এটা কি মগের মূল্য? আপনি মগের মূল্য না দেখে আমি যেটা বলছিলাম যে 18-20% ছাত্র, তাও সমস্ত বাংলাদেশের সবাই কিন্তু ডাকলেই সবাই আসতে পারবে না। আপনি 32 নাম্বার ভাঙছেন, আপনি এইখানে বিশ্ববিদ্যালয়গুলো পাইছেন, হলে থাকে, হোস্টেলে থাকে, মেসে থাকে, ছাত্রছাত্রীরা গেছে। বাট আপনি যখন মুফাসলে যাবেন, মুফাসলে শুনশান এলাকা, মুফাসলের প্রত্যেকটা গ্রামে গঞ্জে একটা নিজেদের একটা অবস্থান থাকে, গ্রামের সবার মধ্যে নিজেদের অবস্থান থাকে, নিজেদের বলয় থাকে। সেই বলয়ে আপনি যখন মবের কথা বলে গেলেন, আপনি যখন বাড়ি ভাঙতে গেলেন, ভাঙা বাড়ি আবার ভাঙতে গেলেন দ্বিতীয় অধ্যায়ে, তখন তারা তো মাইকিং করতেই পারে যে আমাদের ডাকাত পড়েছে। এটাকে তো ডাকাতিই বলে একরকম। আপনি আনলেন কি আনলেন না পরের ব্যাপার, আপনি আমার বাড়ি আপনি ভাঙলেন, আমার এখনো বিচার হয় নাই, আমি এখনো আমার জেল হয় নাই, ফাঁস হয় নাই, কিছুই হয় নাই, আমি পালাতো।
নিলেও যে উনি যেটা বললেন নিলে সরকার নিবে, ক্রোক করলে সরকার করবে, সরকারের প্রতিনিধি যাবে। হ্যাঁ, এই বুলডোজারই যেতে পারতো। সরকারের যদি বিচার বিভাগ থেকে যদি রায় হতো যে ওই বাড়িটা ভাঙা হবে, ওই বাড়িটার কোনো অস্তিত্ব থাকবে না, ওই বাড়ি দখলদারের সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে, ওই বাড়ির সমস্যা থাকতে হবে, বাড়ির মালিকের সমস্যা থাকলে যদি বাড়ি নিয়ে যায় তাহলে ওটা টাকা পয়সা সংক্রান্ত সমস্যা, টাকা পয়সার বাইরেও যদি সমস্যা থাকে যদি নিয়ে যায় তাহলে এটা সরকার নিবে, তখন সে বুলডোজার পাঠাতে পারে। কোনো ছাত্র চাইলেই বুলডোজার পাঠাতে পারে না। এই বুলডোজারের জবাব টুডে টুমোরে পাই করে দিতে হবে, যেই করুক। আমি যদি করি আমাকেও দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল কেউ কেউ নির্বাচন চাচ্ছে, কেউ কেউ নির্বাচন চাচ্ছে না। আমাদের এখানে বিএনপির পক্ষ থেকে নীলোফার চৌধুরী মনি এবং গণফোরামের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, তারা দুজন ছিলেন। তারা কিন্তু নির্বাচনের কথাই বলছে এবং বাংলাদেশের জনগণ অনেক দিন থেকে, অনেক বছর থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা কিন্তু এই ভোটাধিকারের কথা তারা বারবার বলছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।